আমাদের পিকু 7টা বাচ্চা সহকারে কিছুদিন আগে মারা গিয়েছে। অনেকেই ওর কথা জিজ্ঞেস করছিলেন, কিন্তু কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ মেন্টালি স্ট্রং হওয়ার জন্য কিছুদিন সময় নিচ্ছিলাম। এনিওয়ে, আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব পিকুর আসলে কি হয়েছিল আর ও কিভাবে মারা গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুষাস ক্রিয়েটিভিটি। তো আজকের ভিডিওটি খুবই ইমোশনাল একটি ভিডিও। প্রত্যেকটা ক্যাট লাভারের জন্য এটা খুবই ইমোশনাল একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা যারা ক্যাট লাভার আছি তারা প্রত্যেকটা বিড়ালকেই অনেক ভালোবাসি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পিকু কিভাবে মারা গিয়েছে, ওর আসলে কি হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন, ওকে আমার শাশুড়ি আমা ভ্যাটের কাছে নিয়ে গিয়েছে। ও কিভাবে মারা গিয়েছে এবং ওর সাথে কি হয়েছিল সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পিকু হচ্ছে প্রেগনেন্ট ছিল, আর তারপরে ও 7টা বেবি সহকারে মারা গিয়েছে। ওর মৃত্যুটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। আমরা কেউই ভাবিনি ও এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, আর এইভাবে এত কষ্টদায়ক একটা মৃত্যু কখনোই আশা করিনি। কখনোই ভাবিনি পিকু আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে। ওর মৃত্যুর কারণটা বলার আগে আপনাদের সাথে দুইটা কথা শেয়ার করি। ও হচ্ছে আমাদের বাসার সর্বপ্রথম বিড়াল। ওর বয়স যদিও তেমন একটা হয়নি, তারপর ও হচ্ছে আমাদের বাসায় প্রথম বিড়াল। ওকে আমাদেরকে একজন গিফট করেছিলেন, একটা আঙ্কেল ওনার ওয়াইফের জন্য এনেছিলেন। তো বিড়ালটা কালো হওয়ার কারণে ওনার বাচ্চারা ভয় পেত, যার কারণে উনি হচ্ছে আমাদের বাসায় বিড়ালটাকে দিয়ে যায়। খুবই ছোট বয়সে ওকে নিয়ে এসেছিলাম এই বাসায়। তারপর থেকেই ও আমাদের সবার আদরে হয়ে যায়। স্পেশালি আমার শাশুড়ি আম্মা ওকে চোখে হারায়, নিজের মেয়ের মতো করে ভালোবাসে। আমার শাশুড়ি আম্মার কোনো মেয়ে নেই, ওকে হচ্ছে একদম নিজের মেয়ের মতো করে সব সময় ভালোবাসতো। আর এখনো যে ও চলে গেছে, ওর শোকটা উনি এখনো কাটিয়ে উঠতে পারেনি। যাই হোক, আমাদের পিকু কিন্তু পরপর 2বার মা হয়েছে। এটা ওর 3rd টাইম ছিল। যদিও বিড়াল এর থেকেও বেশি নিতে পারে, ও যে বেশি বাচ্চা নিয়েছে এই জন্য মারা গিয়েছে তাও নয়। ও খুবই স্ট্রং একটা বিড়াল ছিল, খুবই স্ট্রং, আর মা হিসেবে একেবারেই বেস্ট। ও ওর বাচ্চাদেরকে সবসময় অনেক ভালোবাসতো আর অনেক টেক কেয়ার করতো। আর ও বেবি ডেলিভারি করার সময়ও অনেক স্ট্রং থাকতো। ও সবগুলো কাজ নিজে নিজেই করতে পারতো, মানে খুবই স্ট্রং মেন্টালিটির একটা ক্যাট ছিল ও। বাট ও যে এইভাবে চলে যাবে সেটা আসলেই কখনো এক্সপেক্ট করিনি। যাই হোক, এখন মূল কথায় আসি। পিকু যখন 3rd টাইম প্রেগনেন্ট হয় তখন আমরা কেউই চাচ্ছিলাম না ওর বেবি হোক, কারণ আমরা এর আগেই প্ল্যান করেছিলাম যে ওর আর বেবি না হবো না। পরপর 2বার সে বেবি দিয়েছে, তাই আমরা আর চাচ্ছিলাম না। কিন্তু আমার বাসায় ছেলে বিড়াল মেয়ে বিড়াল দুইটাই আছে, তো কখন ওরা ম্যাটিং করে ফেলেছে আমরা আসলে কেউই দেখতে পারিনি। তো তারপর ও যখন প্রেগনেন্ট হয়ে যায় আমরা ভেবেছিলাম যাক আল্লাহ আল্লাহ করতে করতে এবার গেলে ওকে আর করাবো না, এরপরে আমরা ওকে স্পে করিয়ে ফেলবো। কিন্তু আল্লাহ সেই সময়টা আমাদেরকে আর দেয়নি। পিকু এমনিতে ফিজিক্যালি স্ট্রং প্লাস একেবারেই সুস্থ একটি বিড়াল ছিল, আর প্রেগনেন্সির পুরো জার্নিটাও ও সুস্থ ছিল। কিন্তু ডেলিভারির সময় ও অনেক উইক হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ও লিটার বক্স পর্যন্ত যেতে ওর কতটা কষ্ট হচ্ছে। মানে তারপরে সে ওইখানে যেয়ে পটি করবে, আমরা ওকে বলছিলাম যে তুমি এখানেই করো, ধরে রাখছিলাম, বাট সে লিটার বক্সেই যাবে। যাই হোক, তারপরে সে কষ্ট করে যাচ্ছিল। ওর কষ্টটা আসলে দেখা যাচ্ছিল না, এত পরিমাণ খারাপ লাগছিল। এই যে দেখুন, ওর কিন্তু ওয়াটার ব্রোক হয়ে গিয়েছিল, আর তারপরে সে অনবরত পুশ করে যাচ্ছিল, বাট ওর বেবি হচ্ছিল না। আমরা আমাদের পার্সোনাল ভ্যাটের সাথে সবসময় যোগাযোগ করছিলাম, ওর সকল সমস্যা জানাচ্ছিলাম। তো ডাক্তার আমাদেরকে সাজেস্ট করলো আমরা যাতে নর্মাল ডেলিভারির জন্য একটি ধৈর্য ধরে সময় নেই। দেন একটা দিন সময় নিয়ে দেখলাম, বাট তারপরও দেখছি যে কিছুই হচ্ছিল না, ও শুধু কষ্টই করে যাচ্ছিল। তারপর আমরা যখন ভ্যাটকে জানালাম, ভ্যাট আমাদেরকে বললো যে ঠিক আছে, আমার চেম্বারে ওকে নিয়ে আসেন। এরপরে আমার শাশুড়ি আম্মা 1 মিনিটও বিলম্ব না করে বিড়ালটাকে নিয়ে সোজা চলে যায় ওনার কাছে। আসলে উনি খুবই ভালো একজন ভ্যাট। ওনার কাছে আমাদের সব বিড়ালকেই নিয়ে যাওয়া হয়েছে কম বেশি, আর আল্লাহর রহমতে সব বিড়ালই সুস্থ হয়ে বাসায় ফিরেছে। তো যাই হোক, পিকুকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, ও বারবার জানালা দিয়ে দেখার চেষ্টা করছিল ঝুড়ি থেকে বের হয়ে। আসলে ওকে নিয়ে আমরা প্রায়ই ঘুরতে বের হতাম, আর ও এমনই করতো। ও জানলা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে খুবই পছন্দ করত, আর তখন এত ব্যথার মধ্যেও ও এই কাজটা করার ট্রাই করছিল। দেন আম্মা হচ্ছে চেম্বারে চলে যায় পিকুকে নিয়ে। আমি আসলে যেতে পারিনি সাথে, কারণ বাসার বিড়ালগুলো দেখার জন্য একজন লোক লাগতো, তো আমি বাসায় ছিলাম। এরপর ভ্যাট হচ্ছে ওকে চেক আপ করে, আর চেক আপ করে আমাদেরকে জানায় যে ওকে হচ্ছে সার্জারি করা লাগতে পারে, আর সেই ক্ষেত্রে ওর বাচ্চা মরার চান্স হচ্ছে 50-50। তো এই কথাটা শোনার পর আমরা সবাই হতভম্ব হয়ে যাই। আমাকে ফোন করে জানানো হয়, আর আমার শাশুড়ি আম্মা ওইখানেই কান্নায় ভেঙে পড়ে। আমি জানি না এই কথা শোনার পর আম্মা কিভাবে সহ্য করেছে।
আমিও ফোনে শোনার পর অনেক দুশ্চিন্তা করেছি, অনেক বেশি খারাপ লাগছিল। কারণ পিকু বিগত কয়েকদিন অনেক কষ্ট করেছে বাচ্চাটাকে ডেলিভারি করার জন্য, বাট কিছুতেই হচ্ছিল না। তো সেই কষ্টটাই বারবার চোখে ভাসছিল। আর ডাক্তার যখন বলেছে যে ওর বাচ্চা মরার চান্স 50-50, তখন এই বিষয়টা আসলে মেনে নেওয়াই যাচ্ছিল না। আমি বারবার প্রে করছিলাম যে আল্লাহ তুমি ওকে কোনো মতে বাঁচিয়ে দিও, আমরা লাগলে ওকে সারা জীবন ট্রিটমেন্ট করে নিয়ে যাব। তারপরও আল্লাহ আমার দোয়াটা কবুল করেনি। অনেক কান্না করে দোয়া করছি, অনেক বলছি আল্লাহ তুমি ওর জানটা ভিক্ষা দাও, তারপরও ওরা আমরা বাঁচাতে পারিনি। এরপর ওর সার্জারি করা হয়। তো সার্জারি করার পরে আমি ফোন করে জানি যে ও কেমন আছে। আম্মা বললো যে ঠিকঠাক আছে। 7টা বাচ্চা মারা গেছে একসাথে। এই কথাটাও কি কম কষ্টদায়ক? 7টা ছোট্ট বাচ্চা একসাথে মৃত্যুবরণ করেছে, ওই হসপিটালেই ওরা মারা গেছে। আর এই একটা ছোট্ট সোনা বেঁচে ছিল। দেন ওকে নিয়ে আম্মা বাসায় ফিরে। আর বাসায় ফেরার পর যখন পিকুকে ওই অবস্থায় দেখি, মানে কেমন লেগেছিল এটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা কোনো পোষা প্রাণী পালেন বা পেলেছেন কখনো, তারাই একমাত্র এই কষ্টটা ফিল করতে পারবেন। এই দৃশ্য দেখার পর কিভাবে ঠিক থাকে মানুষ। তারপরও মনের মধ্যে একটা শান্তি কাজ করছিল, কারণ তখন পিকু বেঁচে ছিল। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছিলাম যে পিকুকে উনি বাঁচিয়ে দিয়েছে। যত কষ্টই হোক ওকে এখন আমরা রাখবো। তো তারপরে ওকে আমার রুমে রেস্টে রাখা হয়, আমরা ওকে টেক কেয়ার করছিলাম। আর এই যে ছোট্ট বাচ্চাটা ছিল ওর সাথে। তো এরপরে একটু পরপর দেখছিলাম যে পিকু কিছু অস্বাভাবিক কাজ করছে, যেমন হাত পা নাড়াচ্ছিল, মাথা নাড়াচ্ছিল, জিভ বের করছিল। তো ডাক্তারকে আমরা বারবার ফোন করে জানাচ্ছিলাম যে স্যার এমন এমন হচ্ছে। তারপরে উনি বলল যে এখন একটু এরকম করবি, এটা একেবারেই স্বাভাবিক, কারণ ওর পেইন হতে পারে, পেইনের জন্য এমন করতে পারে। তো এই কথা শোনার পর আমরা একটু রিল্যাক্স হচ্ছিলাম। তারপর আবার ওর এগুলো দেখে অনেক টেনশনও হচ্ছিল। এরপর একটা সময় দেখলাম যে ও চুপচাপ হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে ও ঘুমাচ্ছে, তো ওকে আমরা ডিস্টার্ব করবো না ভেবে আমরা সবাই অন্যদিকে চলে যাই, যে যার কাজে। আমরা ওকে দেখছিলাম বারবার, কিন্তু যতবারই যাচ্ছিলাম ততবারই দেখছি যে ঘুমাচ্ছে। তো তখন আমরা ভাবলাম যে যাক, পেইন হচ্ছিল, এখন ঘুমাচ্ছে, একটু ঘুমাকে, একটু ঘুমের দরকার আছে। বাট এটাই যে ওর শেষ ঘুম ছিল এটা জানতাম না। এরপর আমরা আর কেউ দেখিনি। তখন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে যখন মাঝরাতে আমার হাজব্যান্ড ওয়াশরুমে যায়, তখন ও ওকে একটু চেক করে যে দেখি ওর কি অবস্থা। ও যখন ওকে দেখতে যায়, তখন ওকে দেখে বুঝে ফেলেছে ওর আর প্রাণ নেই, ও মারা গিয়েছে। তখন আমাকে ডেকে তোলে। আমি যে ওকে চেক করলাম, ও নিঃশ্বাস নিচ্ছিল না। তারপর আমি বাসায় সবাইকে ডেকে আনি, এনে দেখাই। সবাই চেক করে বলে যে ও মৃত। ওই সময়টা আমরা কিভাবে সহ্য করেছি আমরা আসলে জানি না। রাতের বেলা সবাই মিলে পুরো বাসা হতভম্ব হয়ে গেছে, যেটা কিভাবে হলো। সেই ছোট্ট বেলা থেকে ওকে দেখছি, ও যেভাবে চলে যাবে কখনো ভাবিনি। আর ওর মৃত্যুর সব থেকে কষ্টের বিষয়টা যেটা ছিল, সেটা ও মরার আগে অনেক কষ্ট করে মারা গেছে। কখনো ভাবিনি পিকু এত কষ্ট করে মারা যাবে। প্রত্যেকটা প্রাণের মরতে হবে, প্রত্যেকটা প্রাণের মৃত্যু হবে, বাট কখনো এটা ভাবিনি যে এত কষ্ট করে তারপর মরবে। আমার পিকুর জন্য সবাই দোয়া করবেন, ওকে যাতে আল্লাহ জান্নাত নসিব করে, ও যাতে খুব ভালো থাকে। আর ওর যে বাচ্চাটা আছে সেটা যেন বেঁচে থাকে, সুস্থ থাকে।